এ কি মা, তুমি অতটুকু ভাত, ছোট্ট এক পিস মাছ ছাড়া আর তো কিছুই প্লেটে নাওনি। আমাদের তিনজনের প্লেটে তো কতটা করে ভাত, বাটি ভর্তি নানা রকম তরকারি, মাছ দিয়েছ। সানি বলে, মা ওইটুকু করেই খাবার খায়। আমি তো সেই ছোট্ট থেকেই দেখে আসছি, তাই না বাবা বলো? সুজয়বাবু বলেন, কম খায় বলে কত ডাক্তার দেখিয়েছি। ডাক্তাররা ওনাকে নানা রকম টেস্টও করিয়েছেন, কিন্তু শরীরে কোনো অসুবিধা নেই। খালি প্রেশারটা একটু বেশির দিকে। ডাক্তাররা বলেছেন তাতে কোনো অসুবিধা নেই, উনি সম্পূর্ণ সুস্থ আছেন। নিয়মিত ওনাকে একটু ফল, দুধ খেতে বলবেন, তাহলেই হবে। কলি এ বাড়িতে এসেছে মাত্র 12 দিন। অষ্টমঙ্গলা থেকে ফেরার পরের দিন থেকেই সানি আর কলি সকাল 9টার মধ্যে অফিসে বেরিয়ে যায়। সুজয়বাবুও কর্মরত, তিনিও সকাল সকাল বেরিয়ে যান। বাড়িতে মণিমালা দেবী দুজন হেল্পিং হ্যান্ড নিয়ে সংসার চালান। পূর্ণিমা মাসি সকাল 6টার মধ্যে এসে চা, জলখাবার, ভাত, তরকারি রান্না করে দিয়ে সকাল 9টার মধ্যে চলে যায়। বেলা 10:30 নাগাদ বিনি আসে। বিনি ওদের বাড়ির পিছন দিকে একটা বাড়িতে ভাড়া থাকে। পাশেই রাস্তার উপর ওর বরের চায়ের দোকান। বাড়িতে আছে ওর শাশুড়ি আর 6 বছরের মেয়ে তিতলি। তিতলিকে স্কুলে দিয়ে বিনি আসে। সে পুরো বাড়ি ঝাড়া মোছা করে, ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে বাসন মেজে মেয়েকে স্কুল থেকে নিয়ে বাড়ি চলে যায়। 5টা নাগাদ আবার এ বাড়িতে এসে মণিমালা দেবীকে চা করে দিয়ে বিকেলের টিফিন, রাতের খাবার বানিয়ে দিয়ে চলে যায়। কলি অফিস জয়েন করার বেশ কয়েকদিন পর হঠাৎ করে সেদিন ওর মাইগ্রেনের ব্যথাটা শুরু হয়। ও বেলা 12টা নাগাদ অফিস থেকে বাড়ি ফিরে আসে। এ কি নতুন বৌদি, তুমি এখন? তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার কষ্ট হচ্ছে। কি রে বিনি, কে এসেছে? এ কি বৌমা, তুমি এখন? আগে এখানে বসো। কলি বলে, আমার তেমন কিছু হয়নি, তোমরা ব্যস্ত হও না। আমার মাইগ্রেনের সমস্যা আছে, তাই হঠাৎ করে ব্যথা শুরু হতে চলে এসেছি। তা বেশ করেছো বৌদি, তোমার কিছু লাগবে? আমি এনে দেব? না গো বিনি, আমার কাছে ওষুধ আছে। মা, আমি ঘরে গেলাম, ওষুধ খেয়ে একটু ঘুমুলে তবে একটু কমবে। প্রায় ঘন্টাখানেক পর কলির মনে হয় একটু চা খেলে ভালো লাগবে। ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে যেতে গিয়ে ও রান্নাঘরের জানালা দিয়ে দেখে শাশুড়ি মা একটা প্লেটে অনেকটা ভাত কিছু দিয়ে খাচ্ছেন। কি খাচ্ছে কলি সেটা বুঝতে পারে না। কলি অবাক হয়ে যায়। কিছু না বলে ও ওর ঘরে চলে আসে। আরও ঘন্টাখানেক পর কলিকে ঘর থেকে বের হতে দেখে মণিমালা দেবী বলেন, কি বৌমা, এখন কেমন আছো? কলি বলে, মা, এখন একটু কমেছে। আপনি লাঞ্চ করেছেন? না বৌমা, আমি এখনো খাইনি, তোমাকে কিছু খেতে দিয়ে তারপর খাবো। তোমার এখন কি খেতে ইচ্ছা করছে বলো, বানিয়ে দিই? কলি ওনার কথা শুনে অবাক হয়, কিন্তু খাওয়ার ব্যাপারে কিছু বলে না।
শুধু বলে, না না মা, তোমায় কিছু বানাতে হবে না এখন, অল্প একটু ভাতই দাও। মণিমালা দেবী দুটো প্লেটে ভাত নিয়ে আসে। কলি দেখে তার প্লেটে ভাত, বাটি করে ডাল, একটা তরকারি আর মাছের ঝালের এক পিস মাছ। আর শাশুড়ি মার প্লেটে অল্প পরিমাণে ভাত, ভাতের উপরেই ডাল দেয়া রয়েছে, আর পাশে একটা মাছের পিস। কলি কিছু না বলে চুপচাপ খেয়ে নেয়। মণিমালা দেবী বলেন, এখন আর কোনো কাজ করো না বৌমা, পারলে আরেকটু ঘুমিয়ে নাও, শরীরটা ভালো লাগবে। পরের দিন সকালবেলা কলি চা খেতে খেতে বলে, আমি আজ ওয়ার্ক ফ্রম হোম করব। মা, আপনি যখন জলখাবার খাবেন আমাকে দিয়ে দেবেন। মণিমালা দেবী বলেন, আমি তো জলখাবার খাই না বৌমা, তুমি যখন খাবে তখন বলবে, আমি দিয়ে দেব। সানি আর সুজয়বাবু অফিসে বেরিয়ে গেলে কলি ওর ঘরে এসে দরজাটা ভেজিয়ে দেয়, সামান্য একটু ফাঁক রেখে। ও এমনভাবে চেয়ারে বসে যাতে শাশুড়িমা রান্নাঘরে গেলে ও দেখতে পায়। বেশ কিছুক্ষণ পরে, বৌমা আসবো? হ্যাঁ মা, আসুন। এই নাও তোমার টিফিন, আগে খেয়ে নাও, তারপর কাজ করবে। শাশুড়িমা চলে যেতেই কলি টিফিনটা টেবিলে রেখে আস্তে আস্তে বাইরে বেরিয়ে এসে রান্নাঘরের জানালার পাশে দাঁড়ায়। এমনভাবে দাঁড়ায় যাতে শাশুড়িমা ওকে দেখতে না পায়। কলি দেখে উনি একটা প্লেটে বেশ খানিকটা ভাত আর আজ যা যা রান্না হয়েছে সব কিছু প্লেটে সাজিয়ে গ্যাস ওভেনের পাশে যে জায়গাটা আছে ওখানে দাঁড়িয়েই তাড়াতাড়ি করে খেতে থাকেন। ওনার কিছুটা খাবার পর কলি রান্নাঘরের দরজার কাছে এসে বলে, মা, একটু চা হবে? মণিমালা দেবী কলির ডাকে চমকে ওঠাতে ওনার হাত থেকে প্লেটটা মাটিতে পড়ে যায়। কলি তাড়াতাড়ি করে রান্নাঘরে ঢুকে শাশুড়িমাকে ধরে বাইরে এনে ডাইনিং টেবিলের একটা চেয়ারে বসায়। মণিমালা দেবী চেয়ারে বসে দু হাতে মুখ ঢাকে। কলি বুঝতে পারে উনি ভিতরে ভিতরে খুব কষ্ট পাচ্ছেন আর কাঁদছেন। কলি কিছুক্ষণ ওনাকে কাঁদতে দেয়। একটু পরে কলি শাশুড়ি মাকে জড়িয়ে ধরে ওনার মুখটা ধরে বলে, মা, তুমি এত কষ্ট পাচ্ছ যখন, মনে হচ্ছে তোমার ভিতরের কোনো কষ্ট থেকে তুমি এমন করো, এমন করে লুকিয়ে লুকিয়ে খাও। বলো না মা, আমাকে তোমার নিজের মেয়ে মনে করে। আমাকে বলতে পারলে তোমার কিছুটা কষ্ট মনে হয় কমবে। অনেকক্ষণ পর চোখের জল মুছে তিনি আস্তে আস্তে বলতে শুরু করেন, আমার জন্ম হয় একটা নিম্ন মধ্যবিত্ত যৌথ পরিবারে। জ্যাঠা আর দুই কাকা মোটামুটি ভালোই রোজগার করতেন, কিন্তু আমার বাবা একটা সামান্য বেতনের চাকরি করতেন। তিনি তার রোজগারের বেশিরভাগ টাকাই তুলে দিতেন ঠাকুমার হাতে। সামান্য বেতনের রোজগারের ভাইয়ের দুটো মেয়ের 10 বছরের পর আমি হতে তারা আমার বাবা মাকে কথা শোনাতেন। আমি যখন বড় হলাম, মানে বুঝতে শিখলাম যে জ্যাঠা কাকাদের ছেলে মেয়েদের থেকে আমরা সব অংশে কম। তারা ভালো বেসরকারি স্কুলে পড়ে,
আর আমরা 3 বোনে সরকারি স্কুলে পড়তাম। স্কুল যাবার সময় যখন বড় দালানে একসঙ্গে খেতে বসতাম, তখন দেখতাম তাদের পাতে গরম ভাত ঘি দিয়ে, আলু সেদ্ধ আর একটা গোটা ডিম, আর আমাদের 3 বোনের পাতে ভাত আর আলু সেদ্ধর সঙ্গে একটু ডিম দিয়ে মাখা। ভাতে সামান্য ঘিয়ের গন্ধ কোনো দিন পেতাম না। আমার দিদিরা সেই খাবারটা চুপ করে খেত, কিন্তু আমি গোটা ডিমের জন্য মাঝে মাঝেই বায়না করতাম। তখন জেঠি কাকিরা কথা শোনাতো, মাকে বলতো, তোমার মেয়েদের এবার থেকে আলাদা ঘরে খেতে দেবে। ওরা আমাদের ছেলে মেয়েদের খাবারে রোজ রোজ নজর দেবে, এটা আমরা সহ্য করব না। যখনই ওদের সঙ্গে দুপুরের রাতে খেতে বসতাম, দেখতাম ওরা সবসময়ই বড় মাছের পিস, বাটি ভর্তি মাংস, তরকারি দিয়ে ভাত বা রুটি খেত। আর আমাদের 3 বোনের পাতে ভাত বা রুটির সঙ্গে সামান্য পরিমাণ তরকারি দেয়া হতো। এমনকি মায়ের পাতে কোনো দিন আমাদের মতন সামান্য তরকারিও জুটত না। এক দিন তো মায়ের খাবার মতো ভাত তরকারিও থাকতো না। মা বাটিতে মুড়ি নিয়ে জল দিয়ে খেত। সেই ছোট থেকেই খাবারের প্রতি লোভ জন্মাতে শুরু করে। বিয়ে হয়ে আসি আর এক যৌথ পরিবারে। এখানে খাবারের কোনো অভাব ছিল না, কিন্তু বাড়ির মেয়ে বউয়েরা যে বাড়ির ছেলেদের সমতুল্য খাবার বা তাদেরও যে নিজস্ব কিছু প্রয়োজন বা শখ থাকতে পারে, সেটা তারা বুঝতেন না। শ্বশুরমশাই ভালো রকম বাজার করতেন, রান্নাও হতো নানা রকম। বাড়ির পুরুষদের তাদের প্রয়োজনের অতিরিক্ত খাবার পাতে দেয়া হতো। তাদের যেটা পছন্দ হতো প্রয়োজনের বেশি খেতেন। বাড়ির মেয়েদের সেই খাবারটা আছে কি নেই সে খবর তারা রাখতেন না। তারা খেয়ে উঠে যাবার পর পাতে যা ফেলে রাখতেন সেই সব তাদের বউদের রোজ খেতে হতো। কোনো বউদের সেই সব তরকারি বা মাছের পিস পছন্দ না হলেও সেটাই খেতে হতো। বউদের খাবার নষ্ট করার কোনো প্রশ্নই ছিল না। যে বউদের পাতে যে তরকারি থাকতো না, শাশুড়ি মা তাকে সেটা দিতেন। আমরা কেউই কোনো দিন কোনো পছন্দের মাছ বা মাংসের পিস বা পছন্দের কোনো তরকারি বেশি পেতাম না। জানো বৌমা, আমি যেহেতু ছোট থেকে বড় মাছের পিস পেতাম না, আমার বড় মাছের পেটির প্রতি খুব লোভ হতো। রান্না করতাম, অথচ কোনো দিনও খেতে পেতাম না। না পেতে পেতে এমন হয়ে গেছিল, আমরা যারা রান্নাঘরে কাজ করতাম তারা যখনই সুযোগ পেতাম লুকিয়ে খেয়ে নিতাম। অবশ্য সেসব অনেক পরে, যখন শাশুড়ি মা রান্নাঘরে আর যেতে পারতেন না। বুঝতে পারলে সেদিন খুব অশান্তি হতো। সবাই সবাইকে সন্দেহের চোখে দেখত। তারপর সানি যখন 4 বছরের, তখন শাশুড়ি মা মারা যান। শ্বশুরমশাই তার আগেই চলে গেছিলেন। শাশুড়ি মা মারা যাবার পর সবার সংসার আলাদা হয়। সেই সময় তোমার শ্বশুরমশাই ভালো মতনই বাজার করতেন, ওই এখন যেমন বাজার করেন। আমি আমার ইচ্ছা মতন রান্না করতাম, কিন্তু ছোট থেকে অভ্যাস ছিল না তো বাড়ির পুরুষদের সঙ্গে বসে খাওয়া, তাই ওদের সামনে বেশি করে খেতে পারতাম না। তোমার শ্বশুরমশাই বলতেন, কিন্তু আমি সংকোচ বোধ করতাম। যা আজও
আমার মন থেকে মুছে যায়নি। আলাদা হবার পর প্রথম প্রথম লোভে পড়ে খেতাম। কোনো দিন যা যা খেতে পাইনি তা বেশি বেশি করে খেয়ে নিতাম। ওদের সঙ্গে বসে খেলে যদি ওরা কিছু ভাবে বা বলে, তাই আগে কিছুটা খেয়ে নিই। আর পেট ভরা থাকে বলে ওদের সামনে যেটুকু না খেলে নয় সেইটুকুই খাই। তোমার শ্বশুরমশাই আমাকে কোনো দিন মুখে কিছু বলেননি ঠিকই, কিন্তু আমি যা যা পছন্দ করি উনি সেই সব খাবার মাছ আজও বেশি বেশি করে আনেন। আজ পর্যন্ত উনি কোনো দিন আমায় জিজ্ঞেস করেননি যে ওই খাবারগুলো এনেছিলাম এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কেন। উনি নিজেই রান্নাঘরের কৌটোগুলো দেখে নিয়ে আবার এনে দেন। বিশেষ করে মাছের পেটি। যখনই মাছ কেনেন বেশি করে মাছের পেটি আলাদা করে কেনেন। এই এতগুলো বছর ধরে নিজের পছন্দের খাবার ইচ্ছা মতন খেয়ে আমার খাবারের প্রতি লোভ আর নেই, কিন্তু সংকোচটা আজও কাটিয়ে উঠতে পারিনি। তাই এখন যখন বাড়িতে একা থাকি তখন পেট ভরে খেয়ে নিই। কলি মণিমালা দেবীর মুখটা তুলে ধরে বলেন, মা, এভাবে একটা ভুল ভাবনা তোমার মনের মধ্যে রেখে তুমি লুকিয়ে খাবে, এটা তো হতে পারে না। আজ থেকে তুমি ওসব ভুলে যাও। সব সময় তুমি মনে করো এটা তোমার সংসার, তুমি যখন যা মন চাইবে খাবে। মা, তুমি তো বললে বাবা তোমার পছন্দের খবর রাখে, তাহলে ওরা কেন কিছু মনে করবে? আমি তো মাত্র এই কদিন এসেছি, তা সত্ত্বেও আমি আমার পছন্দের খাবারটা চেয়ে নিই। সেই দিনই তো তুমি আলু পোস্ত করেছিলে। আমি তো তোমাকে বললাম, মা, আমাকে আরেকটু দাও। আর গত পরশুদিন বাবাকে বললাম, বাবা, একটু চিংড়ি মাছ আনবে তো। বাবা কি কিছু বলেছিল? বলেনি তো। সে যুগ চলে গেছে মা। বাড়ির পুরুষদের পছন্দই বাড়ির মেয়ে বউদের পছন্দ হতে হবে। আমি তো ওনার ছেলের বউ, তাতে উনি যদি কিছু মনে না করেন তবে তুমি তো ওনার এত বছরের বিবাহিতা। উনি তো দেখে এসেছেন আগে বাড়ির বড়দের নিয়ম, তাই তো উনি তোমার পছন্দ বুঝে গেছেন এত বছরে। চলো, ওঠো মা, এসো আমার সঙ্গে। বলি হাত ধুয়ে নিয়ে দুজনের প্লেটে সমান ভাত, তরকারি, মাছের পেটি নিয়ে আসে। বলে, এখন আমার সামনে তুমি খাও। রাতে কিন্তু আমাদের সবার সঙ্গে বসে খেতে হবে, কেমন? ডিনার টেবিলে। কি ব্যাপার গো মা, আজ বুফে সিস্টেমে ডিনার? কলি বলে, এই ব্যবস্থাটা আমি করেছি। বুফে হলেও ব্যাপারটা একটু অন্য রকম। আজ থেকে আমরা তোমাদের প্লেটে খাবার তুলে দেব, আর তোমরাও আমাদের প্লেটে খাবার তুলে দেবে। এত বছরে মা তো জেনে গেছেন বাবা তুমি কি কি খেতে ভালোবাসো, মাছ বা মাংসের কোন পিসটা তোমাদের পছন্দ। কিন্তু এতদিনে তোমরা কি জানো মায়ের কি কি পছন্দ, কোন মাছের পিস পছন্দ? সুজয়বাবু বলেন, তাহলে বৌমা আজ আমি পরীক্ষাটা দিই। উনি প্রথমে শাশুড়ি মাকে 2 হাতা ভাত দিয়ে মাছের বাটি থেকে একটা বড় মাছের পেটি ওনার পাতে তুলে দেন। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লেখা স্নিগ্ধা দাস,
পাঠে আমি রিমি। দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।